নিজের কাজের সৌজন্যে দেশের বাইরে যারা স্বীকৃত, পুরস্কৃত বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এমন তরুণদেরকে আমরা বলছি বড় মঞ্চের তারকা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনের নতুন আয়োজন হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। স্বাগত জানাচ্ছি হাতিল বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে। কেমন আছো? খুব ভালো। বিশেষ করে তোমাকে দেখার পরে তুমি এত সুন্দর করে কথা বলো, দেখলেই আরো ভালো লাগে, আরো ভালো হয়ে যাই। এই সুন্দর করে কথা বলার পেছনের রহস্য কিন্তু তুমি, তোমার কাছ থেকে আমার শেখা। না, কিন্তু আমার মনে হয় আমি তোমার মতো এত সুন্দর করে এত গুছিয়ে তুমি যে উপস্থাপনাগুলো করো, এটা আমার পক্ষে মনে হয় করা সম্ভব হতো না। আমি হয়তো মানে ক্যামেরার বাইরে মজা করে কথা বলি, বাট লাইক ইন ফ্রন্ট অফ ক্যামেরা আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। তুমি বড় বড় মঞ্চ কাঁপিয়ে এসেছো, সুন্দরভাবে কথা বলে এসেছো, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এখন একটু করে খাচ্ছি। যাই হোক, শুরুতেই বলছিলাম যে এপার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা তুমি, তো ওপার বাংলায় আগে একটু যাই। সেখানে হচ্ছে আমাদের ওপার বাংলার কথা বললেই মনে পড়ে যায় হঠাৎ বৃষ্টির কথা। সেই দীর্ঘ 23 বছর আগে ছবিটি মুক্তি পেয়েছিল। সো এই ছবিটির সাথে কিভাবে যুক্ত হয়েছিল, মানে আমরা একটু আগে চলে যেতে চাচ্ছি। আমাদের গুণী চলচ্চিত্রের নির্মাতা বাসু চ্যাটার্জি, মানে কেমন করে তিনি তোমাকে খুঁজে পেয়েছিল? প্রথমেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাসুদাকে। বাসুদা প্যান্ডামিকের মধ্যে গত বছর তাকে আমরা হারিয়েছি। কয়েকদিন আগেই তার প্রথম বর্ষ, তাকে হারানোর প্রথম বর্ষ পালন করা হলো। আসলে বাসুদার সাথে আমার একটা সেই শুরু থেকে একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছিল। আর কেমন করে খুঁজে পেলো, আমি আসলে গত 2 দশক ধরেই গল্প বলে যাচ্ছি, তারপর আমার বলতে ভালো লাগে, কারণ আমার প্রত্যেকবার বলি আর আমি তাকে যে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আমি আই ফিল গ্রেট, আই ফিল অনার্ড। আমি আসলে তখন বাংলাদেশে সালমান শাহের একটা অসমাপ্ত সিনেমা করেছিলাম, বুকের ভিতর আগুন, আর পৃথিবী আমারে চায়না বললে একটা সিনেমার শুটিং শুরু করেছিলাম, আর তোমার সাথে একটা সিনেমা করছিলাম মধু পূর্ণিমা। ওই ফেজটার গল্প যে তুমি খুব ভালো জানবে। ওই সময়ে বাসুদা ঢাকা আসেন এবং বাসুদা এসে আমাকে সিলেক্ট করেন। উনি তখন বাংলাদেশের তখনকার যারা জনপ্রিয় নায়ক তাদের সবাইকে দেখেছিলেন, বাট ফর্চুনেটলি আই ওয়াজ ভেরি ফর্চুনেট যে আমার সিনেমার একটু রাশ প্রিন্ট দেখেছিল এফডিসিতে, দেখে আমাকে উনি ওখান থেকে সিলেক্ট করে নেয়। সে আমার হঠাৎ বৃষ্টি করতাম আমি, আমার মনে আছে, আই স্টিল রিমেম্বার, আমি ঢাকা থেকে গিয়ে ইন্ডিয়াতে হঠাৎ বৃষ্টি করতাম, এসে হতাপাড়ায় গিয়ে তুমি আর আমি মধু পূর্ণিমা কাজ করতাম। সো দুটো সিনেমা এরকম সাইমালটেনিয়াসলি শুরু হলো, আর এভাবেই আসলে পথ চলা শুরু আর কি। তারপর হঠাৎ বৃষ্টি রিলিজ হলো আগে, অ্যান্ড সব কিছু বদলে গেল এপার বাংলা ওপার বাংলায়, এবং আমার নামের আগে এই যে এপার বাংলা ওপার বাংলার এই নামটি জুড়ে গেল হঠাৎ বৃষ্টির পর থেকে। আমার কাছে মনে হয় এটা আমার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ পাওনা। এবং এই চলচ্চিত্রের মাধ্যমে তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, রাইট? প্রথম ছবিতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, মানে এটা কি কখনো আশা করেছিলে? না, আমি একেবারে আশা করিনি। প্রথম মানে আমার খুব মনে আছে, আমি প্রায় দেখতাম পত্রিকায় ওই সময়ে যে ববিতা আপু প্রচুর পুরস্কার পেত, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, শাবান আপু পেয়েছেন। সো লাইক আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি কোনো মানে পুরস্কার পাবো, আর এত মানে সহসা এত আগে। আমার ওই পুরস্কারটা নিয়েছিলাম আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। তো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে পুরস্কারটা দিচ্ছিলেন, তখন মঞ্চে উনি আমাকে বলছিলেন যে তুমি কি নায়ক হিসেবে পাচ্ছ? আমি জি, আমি নায়ক হিসেবে পাচ্ছি। তখন বলে আমি তোমার এই সিনেমাটা দেখতে চাই। আচ্ছা। তারপরে আমি ওই সময় তো ডিভিডি মনে আছে, বড় বড় ডিভিডি মানে ভিসিআর ক্যাসেট ছিল। তা আমি তখন একটা মানে কিরকম একটা অবিশ্বাস্য ব্যাপার না, যে প্রধানমন্ত্রী তো পুরস্কার দিচ্ছেন, দেওয়ার পর আবার বললেন আমার সিনেমা দেখবে, থেকে বলে মানে বলাটা। হ্যাঁ, তো তখন আমি একটা কপি পাঠিয়ে দিয়েছিলাম তার জন্য। সো লাইক এই হঠাৎ বৃষ্টির সঙ্গে আমার সম্পর্কটা নানানভাবে আছে আর কি, এবং থাকবে। আমার মনে হয় যতদিন আমি থাকবো ততদিন নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে হঠাৎ বৃষ্টিও থাকবে। অবশ্যই থাকবে, হঠাৎ বৃষ্টি সবসময় আমাদের সাথে জড়িত থাকবে।
হঠাৎ করে আবার আরেকটি প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বাসু চ্যাটার্জি, তার সাথে তুমি আরো অনেক ছবিতে কাজ করেছো হঠাৎ বৃষ্টির পর পরই। সেই সব ছবি নিয়ে আমরা যদি কিছু শুনতাম। হঠাৎ বৃষ্টির সাথে আসলে আমাদের অলমোস্ট সিকুয়েল টাইপের 3টা সিনেমা করেছি, আমি, বাসু চ্যাটার্জি এবং প্রিয়াঙ্কা। হঠাৎ বৃষ্টির পর করেছিলাম আমরা চুপি চুপি। আচ্ছা, তো চুপি চুপিও ছিল জয়েন্ট ভেঞ্চার, বাংলাদেশের সঙ্গে কোলাবোরেশন। হঠাৎ বৃষ্টি ছিল জয়েন্ট ভেঞ্চার, হাবিব আঙ্কেল করেছিলেন, আশীর্বাদ চলচ্চিত্র। তো থার্ডটার জয়েন্ট ভেঞ্চার হয়নি, টক ঝাল মিষ্টি। আচ্ছা, বাট 3টা সিনেমাতেই আমার ক্যারেক্টারের নাম ছিল অজিত, প্রিয়াঙ্কার ক্যারেক্টারের নাম ছিল দীপা। সো লাইক এই 3টা বাসুদের একটা ইচ্ছে ছিল যে এটা একটা ট্রিলজি হবে আর কি। সো 3টা সিনেমা যদি ধারাবাহিকভাবে কেউ দেখে, তাকে কোনো এক ধরনের মিল আছে সিনেমা 3টাতে, এবং আমার কাছে এটা একটা দারুণ একটা ব্যাপার লাগে যে, কিন্তু যদি জয়েন্ট ভেঞ্চার হতো তবে হয়তো আমরা এটা নিয়ে প্ল্যান ছিল আমাদের পরে ফেস্টিভ্যাল করবো বা এরকম কিছু। আনফর্চুনেটলি ওটা হয়নি। এরপর আমি আবার প্রডিউসারও হয়েছে বাসুদার সাথে, আচ্ছা, হঠাৎ সেদিন। ওকে, হঠাৎ সেদিন নামে একটা সিনেমা, সেটা তার একটা পুরনো হিন্দি সিনেমার গল্প নিয়ে করেছিলাম। ওটাতে আমি আর ঋদ্ধিমা সেন ওটাতে অভিনয় করেছে, নিপুণ ছিল একটা স্পেশাল চরিত্রে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার প্রোডাকশনের প্রথম বাংলাদেশি প্রযোজনা ছিল যে সিনেমাটা এক কাপ চা। এই এক কাপ চার গল্প বাসু চ্যাটার্জির। ও আচ্ছা, সেগুলোকে আমার চলচ্চিত্র ক্যারিয়ার জুড়ে বাসু চ্যাটার্জি আমার সাথে মানে একটা জল জ্বলে একটা সূর্যের মতো জড়িয়ে আছেন। এবং আমার কাছে এখনও একটা গল্প আছে তার, বিয়ের ফাঁদে নামে একটা সিনেমা লাস্ট করার কথা ছিল, যে মানে অসম্ভব প্রাণ শক্তি ছিল মানুষটার। মনে করো যে মানে আমাকে লাস্ট এই কোভিডের আগে যখন কথা হলো তখনও বলছে আমি সিনেমা বানাবো। তা আমি বললাম যে তুমি তো এখন ঠিক মতো দাঁড়াতে পারো না, কোনো অসুবিধা নেই, আমি বসে বসে ডিরেকশন দিয়ে দেবো। হ্যাঁ, তো আমরা সে বিয়ের ফাঁদে করার প্ল্যান ছিল, সেটার করা হয়নি, বাট আই হ্যাভ দ্য স্ক্রিপ্ট। আমার ইন ফিউচার তার প্রতি শ্রদ্ধা রেখে সিনেমাটা বানানোর ইচ্ছা আছে। চমৎকার। আমরা এবার একটু টলিউড থেকে বলিউডে যাই। আমি যতটুকু জানি তুমি একটি হিন্দি ছবি করেছিলে, জানি মানে কি আমি দেখেছি ছবিটা, গানগুলো আমার মুখস্থ। ছবিটির নাম মিট্টি, রাইট? আচ্ছা, সেই বলিউডে কি করে পা রাখলে সেটা আমাদেরকে যদি বলতে। বলিউডে আমি যখন আসলে হঠাৎ বৃষ্টির পরে কলকাতায় বেশ কিছু সিনেমা শুরু করি, ওখানে আমার তো এর মধ্যে একটা সিনেমা ছিল, আমি রচনা ব্যানার্জি করেছিলাম, হারজিত। আচ্ছা, সো হারজিতের প্রডিউসার হচ্ছে কি বলিউডের বিখ্যাত প্রডিউসার সেলিম, উনি অনেক বড় বড় ফিল্ম করেছেন বলিউডে। সো উনি প্রথমে একটা বাংলা সিনেমা করবেন, এবং অনুপদা ছিল ডিরেক্টর। এখন আমাদের একটা যে নায়ক বনির বাবা, আচ্ছা, আচ্ছা, তো বনির বাবা ছিল ডিরেক্টর। তো আমরা হারজিত যখন করতে যাব, প্রডিউসারের সঙ্গে যখন দেখা, তো উনি আমাকে বলল তুমি কি হিন্দি জানো? তুমি তো জানো আমি কেমন হিন্দি জানি। হ্যাঁ, বেশ ভালো। তো আমি আসলে না, দর্শক ও দুষ্টামি করছে, আমি অত ভালো হিন্দি জানি না, আমি ভুলভাল বলি। তো আমি তখন বললাম যে এরকম এরকম পারি, মানে অত ভালো পারি না, বাট আই এম ভেরি কনফিডেন্ট। আসলে আমি তো অভিনয়ও পারি না, আমি নাচতেও পারি না, কিন্তু আমার আত্মবিশ্বাসটা এত জোরালো যে আই ক্যান ম্যানেজ, আচ্ছা, আই রিয়েলি ক্যান ম্যানেজ। তো আমাকে বললো যে আমি বলিউডে যখন গেলাম বম্বেতে, ওখানে একটা হোটেলে থেকে শুটিং করি, হঠাৎ করে দেখি বিকেলের দিকে একজন এক ভদ্রলোক এসছেন। তো বলছে যে আমি আপনার সঙ্গে, আপনি আমার সঙ্গে হিন্দিতে কথা বলবেন। তা বললাম মানে, বলে আপনার একটু হিন্দি ডিকশনটা একটু ঠিক করবো, ওই জন্য আমাকে সেলিম সাহেব পাঠিয়েছে। তো তার মানে হি ইজ সর্ট অফ এ টিচার। তো তার সাথে এরকম আমি এভরি ইভিনিংয়ে তার সাথে গল্প করতাম, কথা বলতাম। 4-5 দিন পরে আমাকে হঠাৎ করে সেলিম একদিন আসছে, এসে বলতেছে যে বাত করি হাম দোনো, যে মানে কেমন তুমি হিন্দি শিখলে, এরকম একটা ব্যাপার। তা বলছি ঘটনাটা আমি ঠিক বুঝতেছি না, কারণ আরও খুব শুটিংয়ে যায়। হি ওয়াজ সাচ এ প্রডিউসার যে প্রত্যেকটা সেটে প্রত্যেকটা শর্টের সময় সে বসে থাকবে, আচ্ছা, খুব ইনভলভ। তখন আমাকে বললো দেখো আমি একটা সিনেমা বানাবো মিট্টি, সো আমি তোমাকে ওটার জন্য সিলেক্ট করেছি। তো রানী মুখার্জির সাথে তখন প্রথম করার কথা হয় সিনেমাটা। তো রানী ডেট দিলেই আমরা তোমার সঙ্গে এটা কাজ শুরু করব। তারপর যাই হোক রানীর সাথে তাদের হয়তো কোনো ঝামেলা হয়েছে বা কিছু, তারপর সর্বাণীকে নিল ওরা, রানী মুখার্জির কাজিন সর্বাণী আর আমি তখন মিট্টি। আমি 19 দিন মতো হারজিত শুটিং করে ওরা সবাই চলে এলো কলকাতায়, আমি শুধু রয়ে গেলাম। এবং আমি আর সর্বাণী তখন মহাবালেশ্বরে গিয়ে গান টান করলাম হিন্দি। সো দিস ইজ হাউ আই হ্যাভ স্টার্টেড। তো বাসুদা ওয়াজ ভেরি হ্যাপি। তো বাসুদা বৌদি তখন খুব চাইতো যে আমি বম্বেতে থেকে যাই, বিকজ ওখানে ওটা ভীষণ কম্পিটিটিভ একটা মার্কেট। অবশ্যই। তো আমাকে বললো যে দেখো বম্বেতে স্ট্রাগলারদের, নতুনদের জন্য বড় প্রবলেম হচ্ছে থাকার জায়গা থাকে না। সো ইউ হ্যাভ এ হাউস। বাসুদার বাড়ি, বাসুদা তো আমাকে ছেলের মতো দেখতো। তো বললো তুমি চাইলে তুমি এখানে থেকে গিয়ে ইউ ক্যান ট্রাই, বাট তুমি যদি না আসো তাহলে তুমি কিন্তু আর করতে পারবে না, মানে
মানে একটা সুযোগ পেয়েছো, এখন তোমাকে এখান থেকে যেতে হবে, কন্টিনিউ করতে করতে হবে। হবে। So আসলে ওই ফেজে আমার জন্য এটা খুবই টাফ ছিল, কারণ তখন আমার বাংলাদেশে অনেকগুলো সিনেমা, কলকাতায় বেশ কিছু সিনেমা, তো সবগুলো ছেড়ে দিয়ে গিয়ে আমি ওখানে মানে একটা মানে এই প্রশ্নটাও আমার ছিল, জানার খুব ইচ্ছে ছিল, বলিউডের সুযোগ পাওয়ার পরও সেটা মনে হয়নি যে বাংলাদেশ কলকাতা থেকে আরো বেশি এগিয়ে যাব বা আমার কন্টিনিউ করা উচিত, সবগুলো ছেড়ে দিই? আমার আসলে দেখো, আমার ফিল্মে তো আসলে সেইভাবে কোনো গাইডেন্স ছিল না। আচ্ছা, আমি মানে হঠাৎ করেই আসলে হঠাৎ বৃষ্টির মধ্যেই ফিল্মে চলে আসি। আমার হওয়ার কথা ছিল পাইলট, পড়ালেখা শেষ করে অন্য কিছু। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ নেই, কালচার লাইনের সঙ্গে কেউ জড়িত না। তো সেই ক্ষেত্রে আসলে আমার জন্য সিদ্ধান্ত নেওয়াগুলো খুব কঠিন ছিল। আর হঠাৎ হঠাৎ হুট করে হয়ে যেত আমার এক একটা ঘটনা। সো আমি যে তখন তো এত ইজিও ছিল না যে অনেক বেশি ফোন মোবাইল, Right. কারোর সাথে যোগাযোগ করা, কেউ পরামর্শ দিবে। সো আমার মাথা থেকে যতটুকু এসেছে ততটুকুই আমি সিদ্ধান্ত নিয়েছি। তো আমার কাছে ইট ওয়াজ রিয়েলি টাফ যে আমি সব ছেড়ে বলিউডে থেকে যাব। তখন আমার মনে হলো যে যদি আমি এখানে কিছু না করতে পারি, তো তখন আবার আমি কোন মুখে ফিরে আসব। তো ওই কারণে আমি আর সিদ্ধান্ত নেওয়ার সাহস করিনি। কলকাতায় তো তোমাকে বলা হয় কলকাতার লোকাল বয়, তো কলকাতায় তোমার পছন্দের কি কি জিনিস আছে? পুরো কলকাতায় আমার পছন্দের, আমার ভীষণ ভালোবাসার একটা জায়গা, আমার সেকেন্ড হোম। কলকাতায় আমার মানে রাস্তায় ঘুরে বেড়াতে ভালো লাগে, কলকাতায় সিনেমা দেখতে ভালো লাগে, শপিং করতে ভালো লাগে। তারপর বাংলাদেশ থেকে যারা যেত, বিশেষ করে মিডিয়ার সঙ্গে যারা জড়িত, তাদের সবার আমি এক ধরনের ট্যুরিস্ট গাইড ছিলাম কলকাতায়। তো সবাই গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতো, জানতো যে ফেরদৌস ওখানে আছে। আমরাও গেলে ফোন করে জেনে নিতাম কোথায় কোনটা কি আছে যে সবকিছু। কে কি হ্যাঁ, শপিং হ্যাঁ। করতে চায়, কে সিনেমা দেখতে চায়। সো লাইক এই পুরো ব্যাপারগুলো, এই যে বন্ডিং হিসেবে যে আমি কাজ করেছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কলকাতার মানুষজন, আমার খুব ভালো ভালো বন্ধুরা আছে। আমার বাংলাদেশে যেরকম একটা ফুল সেট আপ আছে, কলকাতায় তো একটা ফুল সেট আপ আছে। হ্যাঁ, স্বাভাবিক। মানে ওখানে গিয়ে আমার কখনোই মনে হতো না যে আমি অ্যালিয়েন, যেহেতু আমি মনে করো যে একেবারে প্রথম ছবি থেকে শুরু করেছি, তখন আই ওয়াজ নোবডি। সো কলকাতা আর ঢাকা আমার কাছে একই রকম, মানে আমি খুব একটা তারতম্য এখনো খুঁজে পাই না। আমাদের কাছে গুগল ম্যাপ কলকাতার ও একদম সুন্দর করে বলে দেয়, আমি এখানে যাচ্ছি, নিউ মার্কেট থেকে ডানে যাবে, ডানে গিয়ে বায়ে গিয়ে এই দোকানটা পাবে, এই দোকানটা থেকে রাইট নিবে, মানে এত মুখস্থ। কারণ এত আমি দোকানে দোকানে ঘুরেছি, আর এত সিনেমা হলে সিনেমা দেখেছি, এত রেস্টুরেন্টে খেয়েছি। সো আমি গাইড, একদমই। আমি গাইড। আমাদের বাংলাদেশের আমরা জানি ফেরদৌস, তোমাকে ফেরদৌস নামই আমরা সবাই চিনি, কিন্তু পশ্চিমবঙ্গে গিয়ে তুমি হয়ে গেলে ফিরদৌস। এই চেঞ্জেসটা তোমার কাছে কেমন লাগে? প্রথম খুব রাগ হতো। প্রথম আমি একবার আনন্দলোকে বা কোথায় দেখলাম যে আমার নাম ফিরদৌস, দয়ক, আমি দয় ঔকার লিখি আর ওরা দয় রস্যকার দিয়ে লিখেছে, বা আই কমপ্লেন্ট। আমি বললাম যে দেখো আমার নাম তো এটা না। তো তখন ওরা আমাকে যুক্তি দেখালো যে তোমার নামটা মানে জান্নাতুল ফিরদৌস থেকে এসেছে, সো ইট হ্যাজ টু বি লাইক দিস, এটার প্রোনাউন্সিয়েশন যে এরকম, তোমরা ভুল উচ্চারণ করো। তখন আমাদের অনেকগুলো নাম, আমাদের বাংলাদেশের অনেকগুলো নাম যেগুলো অ্যারাবিক এবং উর্দু, এই নামগুলির উচ্চারণ সবগুলো ওরা এরকম ভেঙে ওদের মতো করে করে। আচ্ছা, আচ্ছা। সো ওই একটা ওদের যুক্তি তারা দেখালো, এবং আমি বেশ কিছুবার সংশোধন করার চেষ্টা করলাম। দু একটা সিনেমাও তো আমার নাম চলে গেছিলো ফিরদৌস হিসেবে। সো যখন রিলিজ হলো তখন দেখে আই ওয়াজ আপসেট। তারপর বলাতে ওরা আস্তে আস্তে কারেকশন করা শুরু করে। সো এটা আমি আসলে, এটার মধ্যে এক ধরনের ভালোবাসা আছে, তাদের কথার, তাদের ডিকশন, তাদের অ্যাকসেন্টটা তো একটু আলাদা। তো সেই হিসেবে আমি আসলে ওটা অতটা মাইন্ড করি না, বরং উপভোগ করি। মানে আমার কাছে মনে হয়েছে নামেই কি বা এসে যায়, মানে পরিচয়টাই তো বড় ব্যাপার এখানে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে তুমি সমান্তরালে অভিনয় করে গিয়েছো। এই যে দুই দেশের সিনেমার জগতে তোমার বিচরণ কেমন লাগে? খুবই ভালো লাগে, এখনও আমার কাছে অবিশ্বাস্য লাগে। কারণ আমি যখন আগে দেখেছি যে আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীরা দু একজন গিয়ে ওখানে কাজ করেছে দাপটের সঙ্গে, যেমন ববিতা আপু অশ্বিনী সংকেত করেছে, আরও এরকম রোজিনা আপু বেশ কয়েকটা কাজ করেছে, রাজ্জাক সাহেব তখন অল্প অল্প কাজ করেছে, পরে অনেক বেশি করেছে। আসলে ওই ফেজটা ওয়াজ লাইক আনবিলিভেবল। আমার মনে আছে আমি যখন হঠাৎ বৃষ্টি করতে যাই, নিউ মার্কেটের একটা পয়েন্ট আছে যেখানে সব সিনেমার পোস্টার লাগায়। সো সেখানে গিয়ে আমি একদিন দেখলাম যে রোজিনা আপার একটা পোস্টার লাগানো। আমি এরকম করে তাকিয়ে আছি অবাক হয়ে, আমাদের দেশে একটা নায়িকা। এবং অদ্ভুত ব্যাপার যে, এবং আমার খুব মনে হচ্ছিল আচ্ছা আমার ব্যানার কি এখানে কোনো দিন লাগবে। তারপর যখন আমি আমার এই হঠাৎ বৃষ্টির হোর্ডিং বিলবোর্ড ওখানে দেখলাম, সো ইট ওয়াজ আনবিলিভেবল, যে অবিশ্বাস্য একটা ব্যাপার। সো অফকোর্স ভালো লেগেছে, এবং আমি অনেক দায়িত্বের সঙ্গে
ওই দেশে যেহেতু আমি একজন মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই বাংলাদেশে কাজ করেছি, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। সো দীর্ঘদিন আমি চেয়েছি যে সুনামের সঙ্গে যেন আমি অভিনয় করে যাই। মানুষ যেন কখনো যে বাংলাদেশি অমুক হিরো এসে আবল তাবল কিছু করেছে এমন বলতে না পারে। সো লাইক এই ব্যাপারটা আমাকে সবসময় মাথায় রাখতে হতো। আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করতাম এবং সেই হিসেবেই আমি আসলে মানে সমান তালে প্রচুর সিনেমাতে অভিনয় করেছি দুই বাংলায়। মা, এই মা, নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময়, আর এই বাঁধ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে। পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে, আর ডেলিভারি পান ঘরে বসেই। তোমার তো অনেক বন্ধু, তাই না? অবশ্যই। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এখন কলকাতাতে একটু থাকি, হ্যাঁ। তো কলকাতায় তোমার বন্ধুর তালিকা আমার একটু জানতে ইচ্ছে করছে। আর তাছাড়া তুমি মানে এখন তো এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক সময় যোগাযোগ হয় বা হয় না, কিভাবে যোগাযোগ করছো বা তাদেরকে খুব মিস করো? হ্যাঁ, খুব মিস করি। আমার তো একটা মাঝখানে মিসঅ্যাপ হয়েছিল একটা ভিসা সংক্রান্ত একটা ঝামেলার জন্য। বেশ কিছুদিন আমি কলকাতায় যেতে পারিনি। আর তারপর শুরু হয়ে গেল প্যান্ডেমিক। সো ইটস বিন লাইক 3 ইয়ার্স অলমোস্ট আমি কলকাতায় যাই না। বাট আমার বন্ধুদের সঙ্গে মানে খুবই ভালো যোগাযোগ আছে। আর এখন যেহেতু মোবাইলে মানে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, মানে সো যোগাযোগ করাটা কোনো ফ্যাক্টর না। তো ওদের সঙ্গে আমি নানান সময় আই এম ভেরি মাচ কানেক্টেড। আর যারা বন্ধু, যারা 100 বার বন্ধু, তারা সবসময় বন্ধু, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তো আমার ভালো বন্ধুদের সঙ্গে আমার রেগুলার যোগাযোগ হয়। রেগুলার মানে কার সাথে একটু ডেইলি কথা হয়? মোটামুটি ডেইলি কথা হয় কলকাতায় ঋতুপর্ণার বাংলাদেশি পূর্ণিমা, মানে এই দুজনের সাথে মোটামুটি একটা রোজকার মানে মানে ঢাকায় এমনও হয় যে অনেকে আমাকে ফোন করে, আচ্ছা পূর্ণিমা আপুকে আছেন? হ্যাঁ, আবার কলকাতায় যদি ঋতুকে খুঁজে না পায় আমাকে অনেক যোগাযোগ করে। কারণ কি? দাদা আপনি কি বলতে পারেন দিদি কি এখন সিঙ্গাপুরে না কলকাতায়? মানে এমনও হয়েছে। কেন, কারণটা কি? মানে হয়তোবা দিদির জন্য তোমাকে খুঁজছে বা পূর্ণিমার জন্য তোমাকে খুঁজছে, এই কারণটা কি? বিকজ এরা জানে যে তোমাদের দুজনের সাথে আমার একটা অন্য ধরনের বন্ডিং কাজ করে। আর তুমি যদি শত ব্যস্ত থাকো, শত সমস্যায় থাকো, যদি তুমি ফোন ধরার মতো অবস্থায় থাকো, ডেফিনেটলি 1 নম্বর ফোনটা আমার ধরবে। এই বিশ্বাসটা যেমন আমার আছে এবং বাইরের মানুষেরও আছে। সেম উইথ ঋতুপর্ণা দিদি। সো ঋতু এখন যেমন হিমাচল প্রদেশে শুটিং করছে। সো কালকেই মানে ইনফ্যাক্ট আজকে সকালেও আমাকে এতগুলি ছবি পাঠালো, শুটিং করছে, রেডি হচ্ছে, খুব সুন্দর লোকেশন দেখাচ্ছে। সো এই যে মানে স্টে ইন টাচ, এটা কিন্তু একটা আন্তরিকতা, একটা মনের ব্যাপার। অবশ্যই। সো আমার যদি আমাকে প্রায় এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে অনেকগুলো নায়িকার নাম বলবে যে কে আপনার বেস্ট ফ্রেন্ড। সো বাংলাদেশে ইনভ্যারিয়েবলি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয় মৌসুমী, আচ্ছা, শাবনূর, আমরা যদি পূর্ণিমা, এটা পপি। জিজ্ঞেস করি, এখনই মনে করো না, জিজ্ঞেস। আমি উত্তর দিয়ে দিচ্ছি আচ্ছা, প্রশ্নের আগে। উত্তরটা আমি প্রশ্ন করার আগে সে উত্তর দিয়ে ওই দিয়েছে। যে মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপির মধ্যে কি আপনার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, হ্যাঁ। সো আমি নানান ভাবে নাম বলি, কিন্তু পরে সবাই আমাকে বলে কি না আমরা জানি পূর্ণিমা 1 নম্বরে। সো এটার আর আমরা উত্তর জানি না। দেওয়ার কোনো দরকার নেই। আমাদের মধ্যে কি কথা হয় আসলে, এই চাল ডাল কুমড়ো কিন্তু নানান নানান বিষয় নিয়ে। ধরনের কথাবার্তা আসলে। তবে আমি সমাজ, কখনোই কোনো সংস্কৃতি, উপদেশ বা দেশ। কোনো সাজেশন নিতে গেলে সবার আগে তাকেই খুঁজি। এবং আমার কাছে কেন জানি মনে হয় মিডিয়ার অনেকেই, বিভিন্ন অঙ্গনের মানুষজন তোমাকে সবার আগে খুঁজে। কেন জানি আস্থার নির্ভর করার মতন সেই জায়গাটা তুমি অলরেডি বানিয়েছো, অর্জন করেছো। এটা কেন? এটা একটা খুব কঠিন প্রশ্ন, এটা খুবই কঠিন প্রশ্ন। আসলে এটা মানে এটা আসলে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে গিয়ে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়ে যায়। যেমন আমি যদি মিমের কথা বলি, মিম আর আমি একবার সুইজারল্যান্ডে গেছিলাম। তো সুইজারল্যান্ডে যাওয়ার পরে মিমের মা আর মিম মানে সারাক্ষণ যে আমি আছি কি না, পুরো ইউনিট সৃজিতেরই ইউনিট ছিল, বাট দে আর লাইক ভেরি কমফোর্টেবল উইথ মি। তা আমার মনে হতো যে এটা আমার, যেহেতু ওরা আমার দেশ থেকে এসেছে, আমার তো দায়িত্ব এটা, ওদেরকে কি করে কমফোর্ট জোন তার একটু বেশি করে দেওয়া যায়। সো এইভাবে আমি প্রত্যেক ক্ষেত্রেই সবার জন্য সবার এরকম ক্ষেত্রেই, করে আমি ট্রাই করে যাই। এবং কেউ যদি আমাকে মানে কিছু সত্যি জিজ্ঞেস করে পরামর্শ নিতে চায়, আমি তাকে অনেস্ট অপিনিয়নটা দিই। আমি কখনো কাউকে, আমি যদি জানিও যে তোমাকে আমার এই কথাটা বললে হয়তো আমার লাভ হবে, তোমার ক্ষতি হবে, আমি এটা কখনো করি না। তো আমার মনে হয় এটা একটা, এই এটা অনেক কারণেই হয়তো মানুষ বিশ্বাস করে। ভালো একটা বড় একটা গুণ। এবং এটা সত্যি কথা, আমিও অ্যাপ্রিসিয়েট করি যে তুমি আমার কথাও শুনছো, অন্যের কথাও শুনছো।
কোনো কথার সাথে কারো কথার সাথে কিন্তু আছে না যে বলছি বন্ধু হিসেবে বলে দিচ্ছি আয় ওরটা এটা, তুমি কখনোই করো না। না, আমি ওটা করি না। ইনফ্যাক্ট আমাকে কলকাতা থেকে যখন বাংলাদেশের শিল্পীদেরকে কাস্টিং করে, অনেক শিল্পীদেরকে, আমাকে কিন্তু ওরা ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা অমুক নায়িকাকে নিচ্ছি বা অমুককে নিচ্ছি, ও কীরকম, কেমন হবে? ও কেমন, কি অমুক তমুক। তা আমাকে পরে হয়তো এমনও হয়েছে যে যারা এই প্রশ্নটা করেছে ওদের সাথে ওই আর্টিস্টের ফ্রেন্ডশিপ আরও বেশি হয়ে গেছে, বাট ওরা কিন্তু কখনোই বলতে পারবে না যে আমি নেগেটিভ কিছু বলেছি কারো সম্পর্কে। সো আই এম ভেরি পজিটিভ। আমার মনে হয় যেন প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ ব্যাপার আছে এবং আমাদেরকে সবার আগে পজিটিভ ব্যাপারটা দেখা উচিত, নেগেটিভ না। অবশ্যই। আচ্ছা, এবার যদি বলি, ভারতের ছবি করেছো অনেক, বাংলাদেশের ছবি করেছো অনেক, ভারতের 5টা সেরা 5টা কাজ তোমার 1 2 3 4 করে বলো। এটা কঠিন এত আচ্ছা, এখন সব সেরা 5টি কাজের অনেকগুলো নাম, 5টি ছবির মানে নাম বলো যে 5টি যেগুলির ছবি সাথে কাজ মানে করে। এই মুহূর্তে যেগুলো মনে আসে, অফকোর্স হঠাৎ বৃষ্টি, মিট্টি, তারপর টকঝাল মিষ্টি, স্বপ্নের ফেরিওয়ালা, সাজবাতির রূপকথা, দাদা ঠাকুর, দাদু নাম্বার 1, ওস্তাদ। ও বাবা, জনম সবই জনম। বলে ফেলছো। আচ্ছা, এবার বাংলাদেশ থেকে 5টি বলো। বাংলাদেশ থেকে 5টি: খায়রন সুন্দরী, প্রেমের জ্বালা, আসছো কেন? রাক্ষসী, এক কাপ চা, আচ্ছা। ব্যাচেলার, তারপরে আরো আছে, অনেকগুলো আছে। অনেক 5টি, হ্যাঁ 5টি তো 5টির চেয়ে চাইতে অনেক বেশি হয় হবে। কি আসলে পূর্ণিমা, দেখো তুমিও জানো আমিও জানি যে আমরা আসলে প্রত্যেকটা সিনেমার জন্য আমরা বেস্ট এফোর্ট দিই। হয়তো কোনো সিনেমাটা মানুষের ভালো লেগে যায়, কোনো সিনেমাটা ভালো লাগে না, বাট আমাদের ভালোবাসার জায়গাটা কিন্তু একই থাকে, সেটা হিট বা ফ্লপ হোক। বর্তমান আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা তো আমরা সবাই জানি, তুমিও জানো, এই নিয়ে তোমার মতামত কি? আসলে শুধু বাংলাদেশের অবস্থা না, সারা বিশ্বের চলচ্চিত্রের অবস্থাই গত 1.5 বছর একদম স্ট্যাগনেন্ট, থেমে গেছে, থমকে গেছে এক জায়গায়। এখন আবার একটু একটু করে শুরু হয়েছে, আবার নতুন করে একটা পথ চলা শুরু হয়েছে। তো সেই হিসেবে আমাদের একই অবস্থা। আমাদের যেমন তোমার আমার 2টো সিনেমা অনেক দিন ধরে আটকে আছে, গাংচিল, জ্যাম। সেরকম আমার প্রোডাকশন, আমার আরও সিনেমা আটকে আছে, বাইরের প্রোডাকশনের অনেক সিনেমা আটকে আছে। সো এই একটা পরিস্থিতি, তো ডেফিনেটলি এটা কোনো ইতিবাচক অবস্থানে আমরা নেই। আর সামগ্রিকভাবে যদি বলতে যাই যে আমাদের যেহেতু হলের সংখ্যাও কমে গেছিলো, যেই রেঞ্জে মাল্টিপ্লেক্স বাড়ছিল, এই করোনা এসে সেটাকেও আটকে দিয়েছে। সো লাইক উই আর রিয়েলি ইন এ ব্যাড শেপ। আর এর মধ্যে আসার আলো যেটা, সেটা হচ্ছে কি যে বেশ কিছু অনলাইন স্ট্রিমিং শুরু হয়েছে। তো এতে করে মানুষের একটা অন্য দ্বার ওপেন হয়েছে, নতুন একটা মাধ্যম এসেছে আমাদের এই বিনোদনে। কিন্তু আমরা যে সিনেমাগুলো হলের জন্য তৈরি করেছিলাম, সেই সিনেমাগুলি এখন একটা ডিজাস্টারাস অবস্থায় আছে, কারণ ওগুলো না হলে দেওয়া যাচ্ছে, না সেগুলিকে তুমি কোনো অনলাইন স্ট্রিমিংয়ে দিতে পারছো। কারণ এখানকার কন্টেন্ট ডিফারেন্ট। কারণ আমরা যেরকম একদম নাচে গানের বিনোদনের যে ফিল্মগুলি করি, সেই ফিল্মগুলি দেখতে মোবাইলে বসে ভালো লাগবে না, এখানকার কন্টেন্টটা হতে হবে ডিফারেন্ট। সো এই হিসেবে আমি বলবো যে এখন আমরা একটু ব্যাড শেপ দিয়ে যাচ্ছি, বাট আই এম ভেরি হোপফুল। কারণ এই বছরও বেশ কিছু ভালো সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে, অনুদানের টাকার পরিমাণ বাড়িয়েছে, অনুদান বাড়িয়েছে। আগেরও বেশ কিছু সিনেমা অনুদানের জমা হয়ে আছে, সেগুলি সহ যদি হয়, বাইরের ফিল্ম যদি আমি বাদও দিই, সরকারি অনুদানে যে সিনেমাগুলো আছে এগুলি যদি কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় একটা ভালোর দিকে আমরা যাচ্ছি। আর যেহেতু মনে করো যে 64টা জেলায় অ্যাটলিস্ট 64টা মাল্টিপ্লেক্স করার প্ল্যানিং চলছে, সেটা এক্সিকিউট হয়ে গেলে আই বিলিভ যে ফিল্মের অবস্থান আবার ভালো দেখতে পাবো। ভালো দেখতে তোমার কি মনে হয় না যে ফিল্মের অবস্থান, মানে আমি এই প্যান্ডেমিক সিচুয়েশন ছাড়া, কোভিড সিচুয়েশন ছাড়া যদি আমি বলি, তার আগে থেকেই মানে কিছু সংখ্যক শিল্পী নিয়ে কাজ করা আর বাকিদের দিকে তাকানো না, এরকম ব্যাপারটা কি ছিল না? আসলে দেখো, আমাদের দেশে যখন কোনো একটা শিল্পী ভালো অভিনয় মানে মোটামুটি রপ্ত করে নেয়, ওই সময়টাতেই দেখবে যে বলবে যে উনি আর হচ্ছে না, উনি আর চলছে না, মানে তখন তাকে রীতিমতো পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাওয়ার একটা প্রবণতা আমাদের রয়ে গেছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নির্মাতাদের নিজের উপর আত্মবিশ্বাসের অভাব। একটা নির্মাতাকে অনেক বেশি বিশ্বাসী হতে হয়। আমি একজন বড় ডিরেক্টরের কথা যদি বলি, বাসু চ্যাটার্জি, আমজাদ হোসেন, দিলীপ বিশ্বাস, এনাদের সঙ্গে যখন কাজ করেছি, আমি দেখেছি যে হাউ কনফিডেন্ট দে আর, যে তাদের সে আত্মবিশ্বাস যে আমি এই শিল্পীকে নিয়ে, এই গল্পটাকে নিয়ে আমি এইভাবে এক্সিকিউট করতে চাই। শিল্পীর উপর যখন থেকে নাকি নির্মাতারা নির্ভর করা শুরু করেছে, তখন কিন্তু একটা অধপতনের শুরু হয়েছে। নির্মাতাদের যখন ভাবা শুরু করলো যে এই শিল্পী থাকলে আমার সিনেমাটা হিট হবে, ডিস্ট্রিবিউটররা নেবে, হ্যাঁ,
একটা শিল্পী, একটা বাজার কাটতি শিল্পী কিন্তু একদিন দুদিন তোমাকে লোক এনে দিতে পারবে, বাট তোমার সিনেমার ভিতরে যদি সে ধরনের কন্টেন্ট না থাকে, মেকিংয়ে যদি সে মুন্সিয়ানা না থাকে, তবে কিন্তু মানুষ দিনের পর দিন, মাসের পর মাস সেই সিনেমাটা দেখবে না। একই জনকে বারবার দেখবেন। হ্যাঁ, তো তাকে বারবার আনতে হবে ডিফারেন্টভাবে, অবশ্যই। নতুনভাবে আনতে হবে। সো এই জন্য এটা একটা মানে একটা কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছিলাম এই প্যান্ডেমিকের আগে। বাট এখন যেহেতু অনেক নতুন নতুন ছেলেরা মেয়েরা এসেছে, তারা ভেরি ট্যালেন্টেড। রাইট। আমাদের এই যে সাদ ঘুরে এলো কান ফেস্টিভ্যাল কান থেকে, ফেস্টিভ্যাল সো লাইক এটা আমাদের জন্য একটা চলচ্চিত্রের জন্য বড় পাওয়া। বাঁধন ইজ ডুইং ভেরি গুড, সে এত ভালো ভালো কাজের সুযোগ পেয়েছে। তোমার আগে আমরা একটা পর্ব বাঁধনকে এনেছিলাম, তার কাছ থেকে শুনেছি তার অভিজ্ঞতার তা কথা। আমরা তো যেমন ওকে তো আগে মূল্যায়ন করা হয়নি, রাইট। হ্যাঁ, ওকে কিন্তু মূল্যায়ন করিনি আমরা। এখন হয়তো তার ব্যাপারে অন্যভাবে তাকাবো। এখন তুমি যদি 2 বছর ঘরে বসে থাকো, তোমাকে কিন্তু প্রথম আলোর মতো সবাই ডেকে ডেকে নিয়ে আসবে না। তোমাকে প্রথম আলো ডেকে নিয়ে এসেছে, তারপর তুমি এসে এত সুন্দর উপস্থাপনা করেছো, কারণ তোমার উপর সে আস্থার জায়গাটা তৈরি করেছে। অন্য অনেকে হয়তো ভাববে না। সো এইভাবেই কার ভিতরে কি আছে আমরা কিন্তু জানি না আসলে কি আছে। উপস্থাপনার কথা যখন বললে আমি একটু এই প্রসঙ্গে আসি। ফেরদৌস মানে উপস্থাপক ফেরদৌসকে 10-এ তুমি কত নাম্বার দেবে? আমাদের 10-এ 5, 5.5, 5, এত 5.5। কম? হ্যাঁ, বিকজ তুমি যে উপস্থাপনা এত মজা করো, আমি তত মজা করতে পারি না। উমা, তোমার কাছ থেকে তো শিখলাম। শিখিয়ে দিলে কি, অনেক সময় দেখা যায় না শিক্ষকদেরকে স্টুডেন্টরা পাশ কাটিয়ে উপরে চলে গেল না। ওয়েল, আমি সবাইকে দিয়ে তো আর সব হয় না। কারণ আমি যদি তুমি হতে চাই সেটা করলে হবে না। আমি যেমন স্টেজে আমিই থাকতে চাই, রাইট। আমি যখন উপস্থাপনা করি বা পারফরমেন্স করি আমি থাকতে চাই, এবং আমার সেটা ভালো লাগে, এবং আজকাল দেখছি মানুষও সেটাই পছন্দ করে। অবশ্যই। সো সাবলীল থাকার চেষ্টা করি উপস্থাপনার জন্য। যেটা সবচেয়ে বেশি জরুরি মানে সাবলীল থাকা, ইম্পোস্ট কিছু না। আজকে তুমি যেরকম ইন্টারেস্টিং ওয়েতে মিমিক্রি করো, এটা যদি অন্য নায়িকার অনেককে আমি দেখেছি ট্রাই করছে, ওদেরটা ভালো লাগে না। বাট তোমাকে যেরকম সাবলীল লাগে, বিকজ তোমার ওটার মধ্যে একটা অন্য ধরনের একটা চার্ম থাকে, সো এটা ভালো লাগে। ঠিক আছে, সো সেরকম আমাকেও আমারটা বুঝতে হবে যে আমার কোনটা ভালো লাগছে মানুষের, দর্শকদেরও সেটা পছন্দ করবে। রাইট রাইট। আবার এবার একটু মানে কৌতূহলী প্রশ্ন। আরো কৌতূহল আছে আমার আরো ব্যাপারে? এইটা তো মানে সবার জানার ইচ্ছা। মানে আমার ব্যাপারে তোমার কতটুকু কৌতূহল আছে বলো তো? আমি প্রতিদিন কথা বললেও প্রতিদিন মনে হয় যে নতুন কিছু জিজ্ঞেস করে নতুন কোনো প্রশ্নের জন্ম হয়। কারণ প্রতিদিন তুমি এত সুন্দর হচ্ছ, দিনের পর দিন তুমি সুদর্শন থাকছো, ফিটফাট থাকছো। এই রহস্যটা এখনো আমার জানা হয়নি, যদি একটু বলতে। বলবো? হ্যাঁ। আমার রহস্য দিয়ে তো তোমার কোনো কাজ হবে না। আমি আমি অনেক মানে অলস। ছেলেদের জন্য বলছো? মানে মানে ছেলেদের দর্শকদের জন্য? দর্শকদের জন্য বলো, আমার আচ্ছা, দরকার নেই। আমার কেমন যেন ভয় লাগছে যে এরপরে আমি উত্তর দেওয়ার পর্যন্ত তুমি ভয়ঙ্কর কিছু একটা বলবে হয়তো। ওই যে আবারও আমি একই কথা, যে তোমার নিজের মতো করে থাকতে হবে। তোমার নিজের মতো জীবন তো তোমার, কিভাবে যাপন করবে সেটার উপর ডিপেন্ড করে। কিছু তো নিয়ম কানুন মানতেই হয় ভালো খাবারের থাকার দিক জন্য। থেকে রেস্ট্রিকশন মানে জিম করো তুমি? আমি জিম যদি নাও করতে পারি, আমি হাঁটি। আমি প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা হাঁটার চেষ্টা করি। তার সঙ্গে কিছুটা আমরাও হই। হ্যাঁ, আর কারণ তখনই আমি হাঁটি, এই জন্য হাঁটলে আমি সব আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারি, গল্প করতে করতে হাঁটতে পারি। সো ইটস ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ। আর এই গত প্যান্ডেমিক এটা আরো বেশি হয়েছে। সো এইটা আমার কাছে মনে হয় হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। ও বাবা, আমি আমরা যদি একটা ঘটনা বলি। আমরা এই প্যান্ডেমিকেই গাংচিলে শুটিং করছিলাম। তখন মাত্র 7 দিন না 8 দিন কাজ করলাম। তো 7 দিন 8 দিন কাজ করাতে এমন একদিন হয়েছে, ওকে একটু নামিয়ে দিতে হবে ওর বাড়ি পর্যন্ত। আমাকে ওর বাড়ির ক্যান্টনমেন্টের ওখানেই ঢুকতে আর হয়নি। বলে আমি এখানে নেমে যাবো। আমি বললাম তোমার বাসা তো আরও অনেক দূরে। বলে না, আমি এখান থেকে হেঁটে রওনা দিব, তোমাকে আমি মাঝখানে মানে রাস্তার মাঝখানে নামিয়ে দিলাম, আমি আমার মতন বাসায় চলে গেলাম, তুমি ওখান থেকে হেঁটে তারপর বাসায় গেলে। আমি শুধু ওখানে বাসায় না তো, আমি আগে হেঁটে ওখান থেকে একদম আমার বাসা মানে গ্যারিসন হল পর্যন্ত আগের ওখানে যাই, ওখান থেকে গলফ ক্লাবের ভিতর দিয়ে তারপর বাসায় আসি। মানে অনেক, সো লাইক 8 to 10 কিলোমিটার হয় এভরিডে। বাবা, সেটাই। তো এটা আমার কাছে এক ধরনের ব্রিদিং স্পেস লাগে। তুমি যখন হাঁটো, তুমি হয়তো আমি কিছু আমার বন্ধুদের সঙ্গে ভালো কথা বললাম, আর বাকিটাই ইউ বি ইয়োর সেলফ। মানে আমরা মনে করি না যে অনেক সময় ফ্রি বসে আছি, বাট নিজের জন্য কিছু সময় দরকার। প্রত্যেকটা মানুষের নিজের জন্য একটু সময় দরকার, ওন স্পেস দরকার। আর অফকোর্স খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে একটা। সো
আর এক একজনের বডির মেটাবলিজম এক 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 রকম রকম। সো আমি যেটা যদি কাউকে ডায়েট দিই সেটা যে তার কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি না বাট অফকোর্স ফ্যাট খাবারটা অ্যাভয়েড করা উচিত আমাদের বেশি করে ফ্রুটস খাওয়া উচিত দ্যাটস ইট তুমি তো অনেক ফ্রুটস লাভার, আই লাভ ফ্রুটস জানি আমি। আচ্ছা, কাজের ক্ষেত্রে কারো না কারো আদর্শ আমরা মানি বা থাকি। তোমার কাজের ক্ষেত্রে আদর্শ কি? অভিনয়ের ক্ষেত্রে আমার বড় আদর্শ আমাদের নায়করাজ রাজ্জাক, উত্তম কুমার, আলমগীর ভাই, ফারুক ভাই, তাদের কাজ আমার খুব ভালো লাগে, সবাইকে আমি দেখি। আর মানে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকে আমি কিছু পজিটিভ যেগুলো আছে, সৌমিত্র দার সাথে আমি প্রচুর কাজ করেছি, সে ভিক্টর ব্যানার্জি আমার ভীষণভাবে আমি যদি একটা আদর্শ মানুষ হিসেবে দেখি আমি বলি ভিক্টর ব্যানার্জি, বিকজ ভিক্টর ব্যানার্জির যে ফিলোসফি অফ লাইফ বা সে যেভাবে যে স্টাইলে লাইফ লিড করে আমার সেটা ভীষণ ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, উনি প্রকৃতির সাথে থাকতে পছন্দ করে, উনি বছরের মধ্যে 4-5 মাস শুটিং করেন না, নৈনিতালে গিয়ে থাকেন পাহাড়ে, তার ওখানে একটা বাংলো আছে। সো লাইক আমার কাছে মনে হয় যে আমার পক্ষে যদি এরকম পসিবল হয় আর কয়েক বছর পর আমি হয়তো এরকম একটা লাইফ লিড করতে চাই। আই ওয়ান্ট টু বি উইথ দ্য নেচার। সো সেই হিসেবে হি ইজ মাই আইডল। আর অভিনয়ের দিক দিয়ে প্রত্যেকের যে পজিটিভ ব্যাপারগুলো আছে আমি সেগুলি এক একজনের এক একটার এক একটা নেওয়ার চেষ্টা করি আর কি। চমৎকার। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ভালো লাগলো এবং তোমাকে অনেক ধন্যবাদ হাতির বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমি জানি না তোমার কেমন লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে, নামটাই তো অসাধারণ, বড় মঞ্চের তারকা। হাতিলকে ধন্যবাদ এরকম একটা আয়োজনের সঙ্গে থাকার জন্য, আর বড় মঞ্চের বড় উপস্থাপিকাকে অনেক ধন্যবাদ। আমি আসার আগে ভাবছিলাম যে সেই হয়তো একই রকমেরই কথা হবে, বাট একই কথা অন্যভাবে, রাইট, সেই মানে ভঙ্গিমাটা ওয়াজ ডিফারেন্ট বিকজ তুমি, কারণ তোমার সঙ্গে গল্প করতে কথা বলতে সবসময় ভালো লাগে। সো আমরা যে আজকে একটু সিরিয়াস, একটু ডেপথের কথা একটু বললাম, সেটাও ভালো লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আই বিলিভ দর্শকদেরও ভালো লাগবে, কারণ দর্শক সবসময় দেখে আমি খুনসুটি করছি। রাইট, সো আমরা এই করোনার মধ্যে এই বোধহয় প্রথম আমরা বেরিয়ে এলাম। রাইট। না, মাঝখানে আমরা গাংচিলের কাজ করেছিলাম, আর গত বছর লাস্ট ইয়ারে, গত বছর, এই বছরে এই প্রথম, এই বছরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এই প্রথম একসাথে একত্রিত হলাম, এবং আই বিলিভ যে আমাদের দুজনের কথাবার্তা আপনাদের ভালো লেগেছে। যদি এর মধ্যে থেকে দু একটা কিছু আপনারা শিখেন এবং জীবনে যদি সেটা ভূমিকা রাখে, উইল বি গ্রেটফুল টু ইউ। আর এখনও করোনা কিন্তু আমাদের সাথে আছে, আমাদেরকে করোনা এই কোভিডের সঙ্গেই বসবাস করতে হবে আরও বেশ কয়েক বছর হয়তোবা। সো আমরা এখন পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, ঘন ঘন হাত পরিষ্কার করব এবং অবশ্যই মাস্ক ব্যবহার করব। আমি নিরাপদে থাকব, আমি নিরাপদে থাকলে পূর্ণিমা নিরাপদে থাকবে, এবং আমরা নিরাপদে থাকলে আপনারা সবাই নিরাপদে থাকবেন। সো স্টে সেফ, লাভ বাংলাদেশ। কথায় আড্ডায় আমরা শেষ করে ফেললাম হাতির নিবেদিত বড় মঞ্চের তারকা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, কিন্তু গানে গানে বিদায় নিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি গানে। গান কোন গানটা শুনবে বলো? আমি আর কণা যেটা ডুয়েট গেছি সেটা শুনবে, না অন্য কিছু? এক কাপ চা। ওকে ফাইন। তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক নালনা, তোমার সঙ্গে একটা জীবন।